ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের ভালোবাসার চ্যানেলে। বন্ধুরা, মিডল ইস্ট থেকে বড় বড় বিশেষ কিছু আপডেট আসছে। এক এক করে শুরু করছি। প্রথমে বন্ধুরা ভারতের বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আর তারপর মিডল ইস্টে যাব। দেখুন, ভারতের বর্তমানে পেট্রোল ডিজেলের দাম বাড়া, দুধ গ্যাস সব মিলিয়ে সাধারণ মানুষের পকেটে কতটা আঘাত পড়ছে, মোদির আবেদন ও কাফেলা ছোট করা, যোগীর রান্না কম করার উপদেশ, আর এই পুরো ছবিটা কি বলছে দেশের অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক চাপ নিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে রয়েছে মিডল ইস্টের থেকে বড় বড় কিছু আপডেট। সৌদি ইরান নন অ্যাগ্রেশন প্যাক্টের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, ইউএই এর দ্বিচারিতা এবং নীতিনাদুর গোপন ইউএই সফরের দাবি উঠছে, সেই নিয়ে আপনাদের সাথে কিছু বিশ্লেষণ রয়েছে। ইউএইর অস্বীকার, সে নিয়েও থাকছে, এবং বেন গভিরের আলাক্সায় হামলা, ট্রাম্প চীন সফর, আর চীনা তেলের ট্যাঙ্কার যেটা আমেরিকা থামাতে পারছে না, সেই নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা রয়েছে। বন্ধুরা, এক এক করে শুরু করছি। আচ্ছা বন্ধুরা, ধরো তুমি আজকে সকালে উঠে চা বানাতে গেলে, গ্যাস জ্বালালে, তারপর অফিস যাওয়ার জন্য বাইক বের করলে, পেট্রোল ভরলে, বাড়িতে দুধ এলো, মাসের শেষে বাজারে হিসেব মেলাতে বসলে, আর দেখলে সব কিছু যেমন চুপচাপ একটু একটু করে বেড়ে গেছে। কেউ বলেনি, কোনো বড় ঘোষণা হয়নি, কিন্তু পকেট থেকে টাকা বেরিয়ে গেছে। এটাই আজকের সবচেয়ে বড় সত্যি, আর এই সত্যিটাকে আজকে আমরা একটু ধরে ধরে দেখব। শুধু ভারত না, মিডল ইস্টে এখন যা হচ্ছে সেটাও দেখবো, কারণ ওখানে যা হচ্ছে সেটার সাথে তোমার পকেটে সরাসরি যোগ আছে। তো চলুন বন্ধুরা শুরু করি। দেখুন, আজকে পেট্রোলিয়াম কোম্পানিগুলো পেট্রোলের দাম 3 টাকা 14 পয়সা আর ডিজেলের দাম 3 টাকা 11 পয়সা বাড়িয়ে দিয়েছে। এখন তুমি বলবে, মাত্র 3 টাকা, এত কিছু করছিস কেন এই নিয়ে? তো শোনো, মাত্র 3 টাকা বলতে পারছো কারণ তুমি একটা সংখ্যা দেখছো, কিন্তু পুরো দেশ মিলিয়ে যদি হিসেব করো তাহলে এই 3 টাকা মানে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা। আর এটা শেষ না, এটা শুরু। খোদ যারা এই দাম ঘোষণা করেছে তারাই বলছে এটা প্রথম দফা, আরও আসবে। তো এই যুদ্ধ চলাকালীন, মানে মিডল ইস্টের যে সংঘাত চলছে তার মধ্যে এতদিন সরকারি পেট্রোলিয়াম কোম্পানিগুলো দাম চুপচাপ ধরে রেখেছিল। এটা অনেকে বলবে সরকারের ইচ্ছে, কিন্তু আসল কারণটা একটু ভেবে দেখো। নির্বাচন আসন্ন থাকলে দাম বাড়ানো হয় না, পরিস্থিতি বেশি উত্তপ্ত থাকলে দাম বাড়ানো হয় না, কিন্তু যখন আর না বাড়িয়ে উপায় থাকে না, কোম্পানির লোকসান সামলানো যাচ্ছে না, তখন একটু সুযোগ বুঝে ছেড়ে দেওয়া হয়। আজকে বন্ধুরা সেটাই হয়েছে। আর সেই একটা জিনিস বুঝলে, বা এই একটা জিনিস বুঝলে অনেক কিছু বুঝতে পারবে। দেখুন, পেট্রোলের দাম বাড়লে শুধু পেট্রোল যে মেহেঙ্গা হয়ে যায় এরকম না। পেট্রোলের দাম বাড়লে ট্রাকের মালিক পরিবহনের চার্জও কিন্তু বাড়ায়। পরিবহনের চার্জ বাড়লে সবজি দাম বাড়ে, মাছের দাম বাড়ে, চালে ডালে সব কিছু দাম বাড়ে। তো কারখানায় মাল বের করতে বেশি খরচ, মানে ধরতে পারেন যে সব কিছুতে কিন্তু এর প্রভাবটা একটু একটু করে পড়ে। তো এই জিনিসটা ঘিরে কিন্তু তোমার পকেটেই এই টানটা পড়ে। আর দেখুন, দুধ আর গ্যাস আলাদাভাবে কিন্তু এটার একটা আলাদা হিসাব আছে। পেট্রোল ডিজেলের সাথে এই মাসে আরও দুটো জিনিস বেড়েছে। দুধের দাম 12 টাকা বাড়ানো হয়েছে, আর কমার্শিয়াল গ্যাসের দাম এই মাসের শুরুতেই প্রায় 993 টাকা বাড়ানো হয়েছে। কমার্শিয়াল গ্যাস মানে যেটা হোটেল, রেস্তোরাঁ, ধাবায় ব্যবহার করা হয়। এই দাম বাড়লে সেই হোটেলগুলো তোমার থালির দামও কিন্তু বাড়িয়ে দেবে, সেটাই স্বাভাবিক। তো দুধের ব্যাপারটা আলাদাভাবে করে একটু বলা দরকার, কারণ দুধ মানে শুধু দুধ না, দুধের দাম বাড়লে দইয়ের দাম বাড়ে, পনিরের দাম বাড়ে, মিষ্টির দাম বাড়ে, চা কফিতে যে দুধ দাও সেটারও কিন্তু খরচ কিন্তু বাড়ে। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার মাসে যদি 30 লিটার দুধও ব্যবহার হয়, তাহলে 12 টাকা বাড়লে মাসে 360 টাকা বেশি যাবে শুধু দুধের পেছনে। পেট্রোল, গ্যাস, দুধ সব মিলিয়ে একটা সাধারণ পরিবারে মাসে কতটা চাপ পড়ছে সেটা একটু হিসেব করে নাও। বন্ধুরা, কয়েক দিন আগে প্রধানমন্ত্রী মোদি দেশবাসীর কাছে একটা আবেদন করেছেন। বললেন যে সোনা বেশি কিনবেন না, পেট্রোল ডিজেল কম ব্যবহার করুন, গ্যাস বাঁচাও। এই কথাগুলো বলাটা একটা সংকেত। সরকারের কাছে থেকে যখন এই ধরনের আবেদন আসে তখন বুঝতে হয় পরিস্থিতি সত্যিই চাপের। আরেকটু বন্ধুরা টেনে নিই, তারপর আমি কিন্তু মিডল ইস্টের খবরে আসছি। দেখুন, তারপর কি হয়েছে। তারপর গতকালের একটা ছবি বেরোলো। মোদি যে কাফেলা আছে, যে গাড়ি বহর আছে,
সেই গাড়ি বহর কাটছাট করে মাত্র দুটো গাড়িতে চলাচল করছেন। এটা দেখে অনেকে বলবে বাহ কত ভালো উদাহরণ, কিন্তু একটু মাথা ঠান্ডা করে বা ঠান্ডা মাথায় ভাবো, প্রধানমন্ত্রীর কাফেলায় 5টার জায়গায় দুটো গাড়ি হলে কি সত্যি অনেক তেল বাঁচে? না, প্রতীকীভাবে এটা একটা মেসেজ দেওয়ার জন্য যে আমিও বাঁচাচ্ছি, তুমিও বাঁচাও। কিন্তু দেশের পেট্রোল বাঁচানোর জন্য দরকার নীতিগত পদক্ষেপ, শুধু কাফেলার গাড়ি কমানো না। বন্ধুরা, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথও বলেছেন যে মন্ত্রীদের কাফেলায় গাড়ি কমাতে। আর একটা মন্তব্য করেছেন যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তিনি বলেছেন যে খাবার একটু কম রান্না করুন, কেউ আসার কথা থাকলে সে আসার পর রান্না করুন, আগে থেকে বানিয়ে রাখবেন না। এতে গ্যাসও বাঁচবে, খাবারও নষ্ট হবে না। এটা কি একটা মুখ্যমন্ত্রীর বলার মতো কথা? মানে পরিস্থিতিটা কতটা চাপের হলে একজন মুখ্যমন্ত্রী মানুষকে রান্নার পরামর্শ দিতে বসেন। এটা আসলে দেখিয়ে দিচ্ছে যে সংকট কতটা গভীর। এই পুরো ব্যাপারটাকে একের সাথে দেখলে একটা ছবি পাবে। মিডল ইস্টে যুদ্ধ চলছে, তেলের সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে। ভারত তেলের জন্য অনেকটাই মিডল ইস্টের ওপর নির্ভরশীল, আর সেই নির্ভরতার দাম চুকাচ্ছি আমরা, মানে তুমি আর আমি। বন্ধুরা, আসি মোদির ইউইতে সেই ব্যবসার কথায়। একটু মিডল ইস্ট থেকে শুরু করি বন্ধুরা। আজকে এই প্রধানমন্ত্রী মোদি ইউই সফরে গেছেন, ভালো স্বাগত হয়েছে, অনেক ডিল হচ্ছে দু দেশের মধ্যে, এটা ভালো খবর। ইউই একটা বড় অর্থনৈতিক পার্টনার ভারতের, কিন্তু ইউই এখন নিজেরই বেশ জটিল, নিজেরই অবস্থা এখন বেশ জটিল ইউইর। সেটা নিয়ে একটু পরে আপনাদেরকে বলছি। বন্ধুরা, মিডল ইস্টে আসল গল্প শুরু হয়েছে, সেটার থেকে শুরু করছি। এখন একটু মিডল ইস্টের দিকে যাই। এখানে যা হচ্ছে সেটা বুঝতে হলে একটু বড় ছবিটা দেখতে হবে। এই যুদ্ধে ইরান একটার পর একটা দেশে হামলা করছে, সৌদি আরবে হামলাও করেছে, কিন্তু ইরান প্রতিবার বলছে যে আমরা সৌদির ওপর কোনো হামলা করিনি, সৌদির ভেতরে যে আমাদের দুশ্মনের ঘাঁটি আছে সেটাই হামলা করেছে। এই যুক্তিটা বুদ্ধিমানের, কারণ এতে ইরান সৌদির সাথে সরাসরি শত্রুতায় যাচ্ছে না, দরজাটা খোলা রাখছে। আর এখন সেই দরজা দিয়েই একটা বড় সম্ভাবনা উকি দিচ্ছে। বন্ধুরা, সৌদি আরব আর ইরান মিলে একটা নন অ্যাগ্রেশন প্যাক্ট করতে পারে, মানে একটা চুক্তি যেখানে দুই দেশ বলবে আমরা একে অপরের ওপর হামলা করব না, তোমার মাটি থেকে আমার ওপর কিছু হবে না, আর আমার মাটি থেকে তোমার ওপর কিছু হবে না। এই চুক্তিটা যদি হয় তাহলে এটা মিডল ইস্টের রাজনীতিতে একটা বড় মোড়। সৌদি আরব মানে মক্কা মদিনা, হজের সিজন চলছে বর্তমানে, গোটা বিশ্বের মুসলমানরা সৌদিতে যাচ্ছেন। সৌদি যদি এই যুদ্ধের বাইরে থাকতে পারে তাহলে সেটা সৌদির জন্যও ভালো, সেখানে যাও লক্ষ লক্ষ মানুষের জন্যও ভালো। কিন্তু মজার ব্যাপার হলো কাতার, কুয়েত আর সৌদি এরা এখনও ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে বা রেখেছে, দূতাবাস আছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু ইউএই আর বাহরাইন ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এখন এই দুটো ব্লকের মধ্যে যে পার্থক্য সেটা ভবিষ্যতে অনেক বড় ভূমিকা রাখবে। বন্ধুরা, আসি ইউএই আর নীতিনাদুর সেই গোপন সফরের কথায়। এখন সবচেয়ে হট টপিকে আসি, আর এটা নিয়ে সবার মনে একটা কৌতূহল জেগেছে, কি হয়েছে বিষয়টা, ভিতরের খবর নিয়ে। বন্ধুরা, গতকাল একটা বিশাল দাবি এলো যে নীতিনাদুর অফিস থেকে বলা হলো যে এই যুদ্ধের মধ্যে তিনি নাকি গোপনে ইউই সফর করেছেন। ইউই তাকে ডেকেছিল, দুনিয়াকে জানানো হয়নি। এখন ইউই যখন এই কথা শুনলো তখন রীতিমতো আগুন লেগে গেল। ইউই বলল এই ধরনের সেন্সিটিভ তথ্য পাবলিক করা উচিত হয়নি, এবং ইউই সরাসরি অস্বীকার করে বলল এবং বলল যে নীতিনাদু আমাদের দেশে আসেননি। কিন্তু এখানেই একটু থামো। ইসরায়েলের একটা বড় মিডিয়া হাউস, বলতে পারেন চ্যানেল 12, সেই নিউজ চ্যানেল জানিয়েছে তাদের একজন বড় সাংবাদিক এসে বললেন শুধু নীতিনাদু না, মোসাদের প্রধানও গেছেন। সিনবেট মানে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান গেছেন, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস চিফ অফ স্টাফও গেছেন, মানে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব, গোয়েন্দা প্রধান, সামরিক প্রধান সবাই ইউইতে গেছেন এই যুদ্ধের মধ্যে। এখন ইউই যদি সত্যি এত আতাত না করত তাহলে ইসরায়েল এই কথা কেন বলবে, এই প্রশ্ন উঠছে। নীতিনাদু এমনি এমনি মিথ্যা দাবি করে নিজেকে বিপদে ফেলবেন কেন?
আর এখানে একটা বা বলতে পারেন যে এখানে স্পষ্টতই কিছু একটা আছে যেটা ইউই স্বীকার করতে পারছে না। এখন আমার যা মনে হয় ইউই কেন স্বীকার করতে পারছে না সেটাও বোঝা যাচ্ছে কিছুটা। ইউই ওআইসি সদস্য। ওআইসি মানে জানেন তো, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন। এই সংগঠন গাজায় ইসরায়েলের হামলার বারবার নিন্দা করেছে। নেতানিয়াহুকে অনেক ইসলামিক দেশ যুদ্ধাপরাধী বলছে। এই অবস্থায় ইউই যদি স্বীকার করে যে নেতানিয়াহু আমাদের দেশে এসেছেন, স্বাগত পেয়েছেন, তাহলে ইউইকে ওআইসির সামনে, মুসলিম বিশ্বের সামনে জবাব দিতে হবে। আর ইউই এক বিখ্যাত কমেন্টেটর আব্দুল খালেক আব্দুল্লাহ, যিনি সরকারপন্থী বলে পরিচিত, তিনি একটা বিবৃতি দিয়েছেন। বললেন যে নেতানিয়াহু গাজার শিশুদের হত্যাকারী, যুদ্ধাপরাধী। তিনি ইউইর পবিত্র মাটিতে কখনো আসেননি। এই সফরে দাবি নেতানিয়াহুর অসুস্থ মানসিকতার ফল। তিনি একজন কুখ্যাত মিথ্যাবাদী, নির্বাচনী ফায়দা তোলার জন্য এই মিথ্যা ছড়াচ্ছেন। এই বিবৃতিটা পড়ে আমার যা মনে হচ্ছে বা যেটা বোঝা যাচ্ছে যে চাপটা কতটা আছে। একজন সরকারপন্থী কমেন্টেটরকে এত কড়া ভাষায় কথা বলতে হচ্ছে শুধু এই কারণে যে ইউইকে মুসলিম বিশ্বের সামনে নিজেকে ক্লিন দেখাতে হবে। কিন্তু আসল যেটা বলতে পারেন সত্যিকারের রিয়েলিটি হলো, বা যারা একটু ঘেটে দেখেছেন তারা তো বুঝতে পারছেন। আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, বেন গাভির আর আল আকসা, এই ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। একটা বিষয় সামনে এসেছে। ইসরায়েলের মন্ত্রী বেন গাভির, এই লোকটা কয়েক সপ্তাহ ধরে বারবার আল আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়ছে। সেখানে মুসলমানদের নামাজ পড়তে বাধা দিচ্ছে, নারা দিচ্ছে, নিজের প্রার্থনা শুরু করে দিচ্ছে। এই একই কাজ গত এক মাসে কয়েকবার করা হয়েছে। কাতার সহ বেশ কিছু ইসলামিক দেশ এর তীব্র নিন্দা করেছে, কিন্তু নিন্দাটুকুতেই সীমাবদ্ধ। কার্যকর কোনো প্রতিক্রিয়া নেই। এটাই হলো বর্তমান মুসলিম বিশ্বের সমস্যার একটা বড় উদাহরণ। নিন্দার বন্যা, কিন্তু কাজের কথা নেই। বেন গভির কেন এটা করছে? কারণ সে জানে এর কোনো পরিণতি নেই। সে জানে এটা করে তার নিজের ভোট ব্যাংক শক্ত হয়। ইসরায়েলের কট্টর ডানপন্থী মানুষদের কাছে সে হিরো হয়। মিডল ইস্টের রাজনীতিতে আল আকসা একটা সেন্সিটিভ পয়েন্ট। এটাকে বারবার টার্গেট করে পরিস্থিতি উত্তপ্ত রাখা হচ্ছে বর্তমানে। বন্ধুরা, ট্রাম্পের চীন সফর আর চীনের তেলের ট্যাঙ্কার, এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি। একটা বড় আপডেট আসে, একটা বড় ছবিতে যাই। ট্রাম্প এই মুহূর্তে চীনে আছেন, সফর চলছে। আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে চীন নাকি স্ট্রেট অফ হরমুজ খোলাতে সাহায্য করবে, ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেবে না। এই দাবি আমেরিকার, কিন্তু চীনের তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল বিবৃতি নেই। চীন এখনো কিছু বলেনি। এখন আমার যেমন হয় এই যে পরিস্থিতি, তার মধ্যে একটা ঘটনা ঘটেছে। চীনের একটা তেলের ট্যাঙ্কার স্ট্রেট অফ হরমুজ পার হয়ে চীনের দিকে যাচ্ছে। ইরান তাকে একটা রাস্তা করে দিয়েছে, চারিদিকে আমেরিকার নৌসেনা, কিন্তু কেউ সেই ট্যাঙ্কারকে থামাতেই পারছে না। কেন? কারণ এটা চীনের জাহাজ। এই জাহাজে হামলা মানে ইরানে হামলা না, এটা সরাসরি চীনে হামলা হবে। আর ট্রাম্প এখন চীনে বসে আছেন। এই মুহূর্তে চীনের সাথে সংঘর্ষে যাওয়া মানে কূটনৈতিকভাবে নিজের পায়ে কোড়ুল মারা। তাই আমেরিকা যা নিজেকে সুপার পাওয়ার বলে, তারা চীনের তেলের ট্যাঙ্কার সামনে কিছুই করতে পারছে না। আর যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সংকেত। আমেরিকার একক আধিপত্যের যুগ ধীরে ধীরে শেষ হচ্ছে। চীন এখন এমন একটা জায়গায় আছে যে আমেরিকা সরাসরি তার সাথে সংঘর্ষে যেতে পারছে না। ট্রাম্পের পুরো মিডল ইস্ট পলিসি অনেকটাই চীনকে ম্যানেজ করার ওপর নির্ভর করছে, কিন্তু চীন নিজের শর্তে খেলছে। দেখুন, সব কিছু যদি আমরা একটু দেখি তাহলে যা মনে হচ্ছে এখন সব কিছু একটু গোছাও। মিডল ইস্টের যুদ্ধ আছে, তেলের রাস্তা ব্যাহত হচ্ছে। ভারত তেল আমদানি করে, তাই ভারতে পেট্রোল ডিজেল দাম বাড়ছে। পেট্রোলের দাম বাড়া মানে সব কিছুর দাম বাড়া। আবার মিডল ইস্টের সৌদি, ইরান যদি বোঝাপড়ায় আসে তাহলে একটু স্থিতিশীল আসতে পারে। আবার ইউই যদি ইসরায়েলের কাছাকাছি থাকে তাহলে ইরানের সাথে উত্তেজনা বাড়বে। আর চীন যদি ইরানের তেল কিনতে থাকে তাহলে ইরানের ওপর আমেরিকার চাপ কিন্তু কিছুটা কমে যায়। আর এই পুরো চক্রটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরপাক খাচ্ছে। আর এই ঘুরপাকের মাঝখানে বলতে পারেন তুমি আর আমি। পেট্রোল ভারতে পাম্পে দাঁড়িয়ে আছি, একটু বেশি টাকা গুনছি। রাজনীতি অনেক সময় বা অনেক দূরে মনে হয়,
কিন্তু আসলে রাজনীতির হাত সরাসরি আমাদের পকেটে, তোমার পকেটে। এটা মাথায় রাখলেই এই খবরগুলো শুধু খবর থাকে না, এগুলো তোমার জীবনের সাথে জুড়ে যায়। আজকের জন্য এতটুকুই। পরের আপডেটে আবার হাজির হব। আর অবশ্যই নিজের খেয়াল রেখো। এই আপডেটটি কিরকম লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোন আপডেটে। কোন আপডেটটি সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।